আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আমরা আরেকটা পার্ট সম্পর্কে, আরেকটা অধ্যায় সম্পর্কে আজকে আমরা পড়বো। তো তার আগে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি তানজিলা আক্তার, সহকারী শিক্ষক আইসিটি, রাজাপাড়া মুন্সি আহমদি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজাপাড়া সদর দক্ষিণ, কুমিল্লা। তো এর আগে আমি তোমাদের কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে দ্বিতীয় অধ্যায়টা কম্পিউটার এবং কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, সেই অধ্যায়টার ইনপুট ডিভাইস সম্পর্কে আমরা কিন্তু একটা ভিডিও এর আগে আপলোড করেছি আমাদের স্কুলের ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের আরেকটা পার্ট সম্পর্কে পড়বো, সেটা হলো আউটপুট ডিভাইস। ঠিক আছে, তো আসো আমরা ক্লাসটা আগে শুরু করি। ঠিক আছে, আমরা আজকে দেখব তোমাদের দ্বিতীয় অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এই অধ্যায়টা এখান থেকে আমরা দেখব আউটপুট ডিভাইস। আমরা দেখবো কি আউটপুট ডিভাইস সম্পর্কে। আর আসো আমরা আউটপুট ডিভাইস সম্পর্কে একটু দেখি আগে কি কি আউটপুট ডিভাইস আসলে আমরা কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করি, তারপরে আমরা বিস্তারিত যাব। এখানে দেখো আমি এখানে ছবি দিয়েছি, মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডসেট, প্রজেক্টর, প্লটার। মূলত এগুলো আসলে কম্পিউটার বা আইসিটি যন্ত্র, কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে। কি কি আবার একটু বলি, মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডসেট, প্রজেক্টর, প্লটার। এর মধ্যে আমরা আজকে মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডসেট, প্রজেক্টর, এগুলো তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ে প্লটার সম্পর্কে কোনো আলোচনা নেই, তো সেজন্য আজকে প্লটারটা সম্পর্কে আমরা আলোচনা করছি না। তো আসো আমরা এবার একটু জানি যে আসলে আউটপুট ডিভাইস কাকে বলে। আমি যে আউটপুট ডিভাইস বললাম, সেই ডিভাইসটা আসলে কাকে বলে এটা আমি একটু দেখি। দেখো, যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটার থেকে তথ্য বের করা হয় তাকে আউটপুট ডিভাইস বলে, একদম সহজ ভাষা। অর্থাৎ ইনপুট ডিভাইস আমি এর আগে পড়িয়েছিলাম। ইনপুট ডিভাইস হলো আমরা তথ্য প্রবেশ করানোর জন্য, কম্পিউটারকে কোনো তথ্য দেওয়ার জন্য বা প্রবেশ করানোর জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করি সেটাকে বলা হয় ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস বলা হয় যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটার থেকে তথ্য বের হয়। আমরা যে তথ্যটা দিলাম সেই তথ্যটার কাজটা হয়ে যাওয়ার পর সে তথ্যটা যখন আবার আমাদেরকে প্রদর্শন করে কম্পিউটার, ফলাফলটা যখন প্রদর্শন করে তখন সেটাকে বলা হয় আউটপুট ডিভাইস। আউটপুট মানে তথ্য প্রদান, বের করা, তথ্য বের করে দেওয়ার যে ডিভাইস গুলো সেগুলাকে বলা হয় আউটপুট ডিভাইস। আমি একটা উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝবে। মনে করো আমি একটা সিডিতে একটা গান আমি আমার কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে প্রবেশ করালাম। যখন আমি সিডিটা প্রবেশ করালাম তখন সেটা কিন্তু কি হলো, সেটা হলো ইনপুট ডিভাইস। এবং সেটা আমি প্রবেশ করালাম কিভাবে, আমাদের কম্পিউটারের সিডি ড্রাইভের মধ্যে। তোমরা দেখেছো অনেক সময় একটা পাতলা একটা বক্সের মতো আসে, ওই বক্সটার মধ্যে আমরা সিডিটা দিলে সিডিটা কিন্তু কম্পিউটারে চললো। যখন কম্পিউটারে সিডিটা চললো, এটা হলো কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ। এবং ওই সিডিটার বা ওই গানটা আমরা কিন্তু স্পিকার দিয়ে শুনলাম। ঠিক আছে, স্পিকার দিয়ে আমরা কিন্তু শুনছি যে সিডির ওই গানটা চলছে। অথবা কোনো ভিডিও, আমরা ভিডিওটা দেখছি, কিসে দেখছি, মনিটরের মধ্যে দেখছি। আমরা যে এই যে মনিটরের মধ্যে আমরা ভিডিওটা দেখছি, স্পিকারে যে আমরা গানটা শুনছি বা ভিডিওর সাউন্ড আমরা শুনছি, এইগুলো হলো আউটপুট ডিভাইস। অর্থাৎ কম্পিউটার তার তথ্যগুলো বের করে দেওয়ার জন্য, তথ্যগুলো প্রদর্শন করার জন্য, ফলাফলটা দেখানোর জন্য যে ডিভাইসগুলো ব্যবহার করে বা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে সেগুলোকে বলা হয় আউটপুট ডিভাইস। দেখো, আমি এখন এই উদাহরণটা দেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু প্রথম একটা আউটপুট ডিভাইসের কথা বলে ফেলেছি, সেটা হলো মনিটর। আবার বলেছি স্পিকার। এছাড়াও আরো কিছু আউটপুট ডিভাইস আছে। আসো আমরা এবার আলোচনায় যাই। ঠিক আছে, এখানে দেখো প্রধান আউটপুট ডিভাইস। প্রধান আউটপুট ডিভাইস কি? প্রধান আউটপুট ডিভাইসের নামটা দেখো, মনিটর। এই যে এখানে ছবি আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মনিটরের ছবি, তোমরা মনিটর সবাই চেনো। মনিটর এবং আরেকটা হলো প্রিন্টার। অর্থাৎ দুটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস, একটা মনিটর, একটা প্রিন্টার। মনিটর দিয়ে আমরা কিন্তু ছবি দেখতে পাই বা কোনো ভিডিও দেখতে পারি। আর কোনো ছবি বা ভিডিও যদি আমরা কাগজে প্রিন্ট করে নিতে চাই, কাগজে দেখতে চাই, তাহলে সেটাকে আমরা প্রিন্ট করে প্রিন্টারের মাধ্যমে আমরা সেটাকে প্রিন্ট করি। ঠিক আছে, কাগজে দেখতে চাই বলতে কি আমি একটু বুঝিয়ে বলি। মনে করো তোমাদের ফলাফল আমি কম্পিউটারে তৈরি করলাম, এরপরে আমি ফলাফলটা আমি কাগজের মধ্যে নিয়ে তোমাদের হাতে হাতে প্রত্যেকের রেজাল্ট প্রত্যেকের হাতে দিলাম। তাহলে এই কাগজের মধ্যে প্রিন্ট করার জন্য আমার কিন্তু তখন প্রিন্টার লাগবে। কিন্তু যখন আমি কাজ করব তখন কিন্তু আমার মনিটর হলেও চলবে।
প্রিন্ট করতে গেলে আমার প্রিন্টারের প্রয়োজন হবে। তাহলে প্রধান আউটপুট ডিভাইস মূলত দুটি, একটা মনিটর, একটা প্রিন্টার। চলো আমরা আজকে মনিটর সম্পর্কে পড়ি। দেখো মনিটর সম্পর্কে পড়ার ক্ষেত্রে দেখো মনিটর মূলত একটি আউটপুট ডিভাইস। এখন এমন মনিটরও পাওয়া যায় যা একই সাথে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করতে পারে। তোমরা নিশ্চয়ই বুঝে যাচ্ছ এখানে টাচ স্ক্রিন মনিটরের কথা বলা হয়েছে। দেখো আমরা যখন মোবাইল ব্যবহার করি, আমাদের সেই মোবাইলের যে গ্লাসটা, যে ডিসপ্লেটা, যে মনিটরটা, এটা কিন্তু একভাবে আউটপুট ডিভাইসের কাজ করে, কারণ আমরা দেখছি, কিন্তু আবার ইনপুট ডিভাইসেরও কাজ করে, কারণ আমরা কিন্তু টাচ করে বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যার গুলো আমরা চালাচ্ছি, ওকে মেসেজ দিচ্ছি, আমরা কিন্তু দেখে দেখেই আবার মেসেজও দিচ্ছি। তার মানে কি? তার মানে আমাদের মোবাইলের যে টাচ স্ক্রিন বা ওটা কিন্তু ইনপুট ডিভাইসও হিসেবে কাজ করে, আবার আউটপুট ডিভাইস হিসেবেও কাজ করে। আচ্ছা, আজকাল টাচ স্ক্রিন সহ মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটার, ল্যাপটপ কিংবা সাধারণ মনিটর সবখানেই পাওয়া যায়। তোমাদের অনেকেই হয়তো এর মধ্যে এসব ব্যবহারও করে ফেলেছো, তোমরা হয়তো অনেকে এগুলো ব্যবহার করেছো। আচ্ছা, আমাদের বাসার টেলিভিশনের সাথে মনিটরের কোনো পার্থক্য নেই। আমাদের বাসার যে টেলিভিশনটা, আমরা নর্মালি যে টেলিভিশনটা দেখি, সেই টেলিভিশনের সাথে আসলে মনিটরের তেমন কোনো পার্থক্য নেই। নানা আকৃতির মনিটর পাওয়া যায়। মনিটরের কর্ণের দৈর্ঘ্যকে মনিটরের সাইজ হিসেবে ধরা হয়। কর্ণের দৈর্ঘ্য এটা কি? এটা হলো, তোমরা গণিত করেছো, গণিতে তোমরা জানো যে দৈর্ঘ্য, প্রস্থ, হ্যাঁ মাঝামাঝি কোনাকুনি করে যে দৈর্ঘ্যটা, সেটাকে বলা হয় কর্ণ। তাহলে কর্ণের দৈর্ঘ্য অনুযায়ী, কোনাকুনি করে কর্ণের দৈর্ঘ্য অনুযায়ী কিন্তু মনিটরের সাইজ, মনিটর কি 30 ইঞ্চি, 28 ইঞ্চি না 32 ইঞ্চি, যে ইঞ্চের যে হিসাবটা, সেটা কিন্তু কোনাকুনি করে মেপে তারপরে সেটা ধরা হয়। আগে সিআরটি বা ক্যাথোড রে টিউব মনিটরই সবাই ব্যবহার করতো। তোমরা সিআরটি ক্যাথোড রে মনিটরটা কি, এই যে প্রথম ছবিটা দেখো, এই যে এই প্রথম ছবিটা, এটা হলো সিআরটি বা ক্যাথোড রে মেথড মনিটর। আগে কিন্তু আমাদের বাসা বাড়িতে আমরা এই টেলিভিশন গুলাই বেশি ব্যবহার করতাম, এখনো হয়তো অনেকের বাসায় এখন এই টেলিভিশন গুলো আছে। এটা হলো পিছনের টিউব আকৃতির এবং আকৃতিতে অনেক বড়, এটা সহজে বহন করা যায় না, ওজন অনেক বেশি, ঠিক আছে। তার আগে এখন পাতলা এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলসিডি পূর্ণরূপ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, যেমন এই যে এখানে একটা এলসিডি মনিটরের ছবি দেওয়া আছে, পাতলা একটা মনিটর, এবং এটা আমরা এখন অনেক সময় স্কুলে বা অন্যান্য জায়গায় আমরা কিন্তু ডেস্কটপে এই পাতলা মনিটর গুলো ব্যবহার করি। এবং এলইডি, লাইট ইমিটিং ডায়োড, ঠিক আছে, এলইডি পূর্ণরূপ লাইট ইমিটিং ডায়োড পর্দার আমরা মনিটর ব্যবহার করি। এলইডি এলসিডি মনিটর গঠনগত দিক দিয়ে খুব একটা পার্থক্য নেই, উভয়ই কিন্তু হালকা, এবং অনেক হালকা পাতলা, এবং বহন করতে খুব সহজ, এবং দামেও কিন্তু এখন অনেকটাই সস্তায় পাওয়া যায়, দেখতে আকর্ষণীয়, এবং বিদ্যুৎ খরচ সিআরটি মনিটরের তুলনায় এদের অনেক কম। বিদ্যুতের যে একটা খরচ, সেই খরচটাও কিন্তু এই দুটো মনিটরের অনেক কম হয়। তাহলে আমরা মনিটর সম্পর্কে পড়লাম যে মনিটর মূলত আসলে তিন ধরনের, একটা ক্যাথোড রে টিউব মনিটর, একটা হলো এলইডি মনিটর, এলইডি পূর্ণরূপ হলো লাইট ইমিটিং ডায়োড মনিটর, আর একটা হলো এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মনিটর। এই তিনটা মনিটরে আসলে আমাদের বাজারে অ্যাভেলেবেল, বা বাজারে আমরা সচরাচর পাই। হ্যাঁ, তবে হালকা পাতলা এবং দামের দিক দিয়ে কম, বিদ্যুৎ খরচ কম হওয়ার কারণে এখন এলসিডি এবং এলইডি মনিটরই বেশি ব্যবহৃত হয়। সিআরটি মনিটর এখন কিন্তু অনেক কম ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো আমরা পরের অংশটায় যাই। পরেরটা হলো প্রিন্টার সম্পর্কে আমরা একটু জানি। প্রিন্টার মনিটরের পর যে আউটপুট যন্ত্রটি আমাদের বেশি প্রয়োজন হয় তা হচ্ছে প্রিন্টার। কম্পিউটারে প্রসেসিং করার পর এর আউটপুট কাগজে ছাপানোর জন্য আমাদের প্রিন্টার ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা কাজটা করার পর যখন আমরা সেটাকে কাগজে ছাপাতে চাই, তখন অবশ্যই আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে তখন এটার প্রিন্টার ব্যবহার করতে হয় কাগজে ছাপানোর জন্য। ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিও আমরা প্রিন্টারে প্রিন্ট করে থাকি। সাধারণত 3 ধরনের প্রিন্টার পাওয়া যায়। হ্যাঁ, ডিজিটাল ক্যামেরা, তোমরা ক্যামেরা দেখেছো যে ক্যামেরার মধ্যে আমরা ছবি তুলছি, সেই ছবিটা কিন্তু আমরা আবার কম্পিউটারের দোকানে বা স্টুডিওতে নিয়ে গেলে তারা কিন্তু প্রিন্টারের মাধ্যমে ছবিটাকে কিন্তু প্রিন্ট করে দেয়, এবং এটা খুব সহজে করা যায়। মোবাইলে ছবি থাকলে, পাসপোর্ট সাইজের ছবি যখন যে কোনো মুহূর্তে প্রয়োজন, তুমি কিন্তু কম্পিউটারের দোকানে বা স্টুডিওতে গিয়ে ছবি কিন্তু প্রিন্ট করে নিতে পারো। এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি এখন। আচ্ছা, 3 ধরনের প্রিন্টারের কথা তোমাদের বইয়ে আছে। 3 ধরনের প্রিন্টারের মধ্যে প্রথম হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এটা একদম প্রথম দিকের প্রিন্টার, যখন প্রিন্টার আবিষ্কার হয় তখনকার সময় প্রিন্টার। ছাপার ব্যয় অনেক কম, এই জন্য এই প্রিন্টারটি এখনো অত্যন্ত জনপ্রিয়। এটা কিন্তু কাগজের দাম বা কালির দাম অনেক কম হয়, এই কারণে এটা কিন্তু
জনপ্রিয়, কিন্তু এটা দিয়ে নিখুঁত ছাপার কাজ হয় না। ছাপার কাজটা এটা কিন্তু খুব একটা ভালোভাবে করতে পারে না। আর ছাপার গতিও কিন্তু অনেক ধীর, অনেক আস্তে, এবং যেহেতু এটা প্রথম দিকের প্রিন্টার, স্বাভাবিকভাবে এটার গতিও অনেক কম। ঠিক আছে? আসো আমরা এটা একটু ক্লিয়ার একটা ছবি দেখি। এই যে দেখেন, এখানে একটা ডট ম্যাট্রিক্স প্রিন্টারে একদম ক্লিয়ার একটা ছবি দেখা যাচ্ছে। ঠিক আছে? এই যে ক্লিয়ার ছবি। আমরা কি করি, এই ভিতরের দিকে এই যে এই ইয়াটা খুলে, বক্সের মতো এটা খুলে এখানে কাগজ দিয়ে দেয়, এবং প্রিন্টের এই অপশন আছে, এখানে বাটন আছে, সুইচ আছে, সুইচ গুলো দিয়ে দিলে, ওকে করে দিলে বাস প্রিন্টারটা এখান থেকে প্রিন্টারের কাগজটা বের হয়ে আসে। ঠিক আছে? এরপরে আসো ইঙ্কজেট প্রিন্টার। স্বল্প দামি প্রিন্টার হিসাবে এটি বহুল ব্যবহৃত। সাধারণত ব্যক্তিগত কাজে ইঙ্কজেট প্রিন্টার বেশি ব্যবহার করা হয়। ব্যক্তিগত কাজে, যেখানে ছবি দেওয়া আছে দেখো, ব্যক্তিগত কাজে তোমরা এগুলোই বেশিরভাগ কম্পিউটারের দোকানে দেখবে, বা স্টুডিওতে তোমরা কিন্তু এই প্রিন্টারটাই বেশি দেখবে, এই আকৃতি, ছোট আকৃতি। সাধারণত ব্যক্তিগত কাজে এটা বেশি ব্যবহার করা হয়। এটাতে তরল কালি ব্যবহার হয়, ইঙ্কজেট, ইঙ্ক মানে কালি। ঠিক আছে? এই জন্য এটাতে তরল কালি ব্যবহার হয়। এটা দিয়ে নিখুঁত ছাপার কাজ করা যায়, বিশেষ করে ছবি প্রিন্ট করার কাজে ইঙ্কজেট প্রিন্টারের ব্যবহার অধিক, তবে এর ছাপার ব্যয় তুলনামূলক বেশি, কারণ এই যে কালিটা একটু বেশি লাগে। কিছুদিন পর পরই কিন্তু কালিটা পরিবর্তন করা লাগে, কালি শেষ হয়ে যায়, কারণে এটা কিন্তু একটু খরচটা বেশি, কিন্তু এটাতে ছবি খুব ভালোভাবে প্রিন্ট করা যায়। তোমরা এই জন্যই বলেছি কম্পিউটারের দোকানে বা স্টুডিওতে তোমরা কিন্তু এই প্রিন্টারটাই বেশি দেখবে। তারপরে আসো লেজার প্রিন্টার। নাম দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছো এর সাথে লেজারের সম্পর্ক রয়েছে। লেজার মানে আলোক রশ্মি। তোমরা লেজার শো দেখেছো অনেকে, এখন বড় বড় অনুষ্ঠানগুলোতে কিন্তু লেজারের আলো ফেলে বিভিন্ন ধরনের শো দেখানো হয়, ভালো লাগে। হ্যাঁ, এরকম অনুষ্ঠানগুলোতে লেজার রশ্মি ব্যবহার হয়। এই ধরনের প্রিন্টারে লেজার রশ্মির সাহায্যে কাগজে লেখা ছাপা হয়। লেজার প্রিন্টারের ছাপার গতি ও মান অত্যন্ত নিখুঁত এবং উন্নত। সাধারণ ছাপা এবং ছবি প্রিন্ট উভয় ধরনের কাজে এটি অত্যন্ত জনপ্রিয়। একসময় ব্যয়বহুল থাকলেও প্রযুক্তির উন্নয়নের কারণে এটি এখন অনেক ব্যয় সাশ্রয়ী। আগে কিন্তু এক একটা লেজার প্রিন্টার 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা পর্যন্ত ছিল, কিন্তু এখন কিন্তু অনেকটা ব্যয় কমে গেছে, এবং এখন এটা সবাই মোটামুটি ব্যবহার করছে, কারণ এটার ছবির কোয়ালিটি, ছাপার কোয়ালিটি অনেক ভালো, টেকে অনেক দিন। ওই যে ইঙ্কজেটে যেরকম কিছুদিন পর পর কালি পরিবর্তন করা হয়, লেজার রশ্মিতে তো কোনো কালি নেই, এই জন্য কিছুদিন পর পর এটা পরিবর্তন করারও প্রয়োজন হয় না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো প্লটার সম্পর্কে একটু তোমাদের বই আলোচনা আছে, আমি একটু বলি। এছাড়াও প্লটারও একটা ছাপার যন্ত্র। আর্কিটেকচারাল নকশা, মানচিত্র বা গ্রাফের নিখুঁত এবং অনেক বড় কাগজে প্রিন্ট করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এক্ষেত্রে আমি বলবো, এখন কিন্তু আমরা ডিজিটাল কি ব্যানার ব্যবহার করি বিভিন্ন অনুষ্ঠানে, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এই অনুষ্ঠানগুলোতে আমরা বড় ডিজিটাল ব্যানার, লেখাগুলো কিন্তু কম্পিউটারে লেখা, ছবি দেওয়া যায়, খুব উজ্জ্বল সুন্দর রঙিন ছবি দেওয়া যায়। এই যে বড় বড় ব্যানার গুলো তৈরি, এই ব্যানার গুলো কিন্তু তৈরি হয় প্লটারে, এগুলো কিন্তু কোনো কি প্রিন্টারে কিন্তু ব্যানার তৈরি হয় না। অর্থাৎ ব্যানার গুলো তৈরির ক্ষেত্রে প্লটার ব্যবহার করা হয়। প্লটার হলো বড় ধরনের ছাপার যন্ত্র, এবং বড় বড় নকশা, মানচিত্র বা গ্রাফের নিখুঁত ছবির জন্য কিন্তু এই প্লটারটা ব্যবহার করা হয়, যেটা আমি এর আগে যখন আউটপুট ডিভাইসের ছবিগুলো দেখিয়েছিলাম, ওখানে একটা প্লটারের ছবি তোমরা দেখেছো। ঠিক আছে? আচ্ছা, আসো এবার আমরা একটু পড়ি। এখানে আমরা ছবি দেখি, ইনজেট প্রিন্টারের ছবি। এই যে ইনজেট প্রিন্টার মূলত ছবি প্রিন্ট করার জন্য ইনজেট প্রিন্টারটা বেশি ব্যবহার হয়। এরপরে দেখো আরেকটা ছবি, এটা হলো লেজার প্রিন্টারের ছবি। হ্যাঁ, এটা লেজার প্রিন্টার, এবং এটা খুব দামি ব্যয়বহুল একটা প্রিন্টার, কিন্তু খুব কাজের ক্ষেত্রে খুব ভালো, এর গতি ভালো, ছাপার মানও ভালো, কোয়ালিটিও ভালো। ঠিক আছে? এরপরে আসো আমরা আরো কয়েকটা ডিভাইস সম্পর্কে দেখি। প্রজেক্টর, তোমরা সবাই জানো, তোমাদের বেশিরভাগের স্কুলে প্রজেক্টর আছে, তোমরা প্রজেক্টরে ক্লাস করেছো। এরপরে হলো স্পিকার। স্পিকার এটাও আমাদের বাসা বাড়িতে অ্যাভেলেবেল, বাসা বাড়িতে প্রায় ঘরে ঘরে এই জিনিসটা আছে, আমরা গান শুনতে ব্যবহার করি স্পিকার। এরপরে যেটা সেটা হেডফোন, এটাও একদম সচরাচর একটা ব্যবহৃত যন্ত্র, তোমরা দেখো হেডফোন, আমাদের বড় ভাই বোন ব্যবহার করে হয়তো, হ্যাঁ, ঘরের মধ্যে তোমরা দেখো হেডফোন। তাহলে প্রজেক্টর, স্পিকার, হেডফোন এগুলোও কিন্তু আউটপুট ডিভাইস। ঠিক আছে? এটা মনে রাখবা, প্রজেক্টর, স্পিকার, হেডফোন, প্রিন্টার, মনিটর, এগুলো সব আউটপুট ডিভাইসের উদাহরণ। আসলে এবার আমরা বিস্তারিত পড়ি। প্রথমে আমরা পড়বো হেডফোন সম্পর্কে। আসো, হেডফোন হলো শব্দ শোনার একটা যন্ত্র। ঠিক আছে? একে অনেক মানে কানের অনেক কাছাকাছি নিয়ে শব্দ শোনা যায়, এরকম একটা ডিভাইস। এতে অনেকে এয়ারফোন বা হেডসেট নামেও ডেকে থাকে। এটিও আউটপুট ডিভাইস, সাধারণত মোবাইল ফোন, সিডি ডিভিডি প্লেয়ার, এমপি3 এমপি4 প্লেয়ার, ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটারের সাথে ব্যবহার করা হয়। আমরা মোবাইল ফোনে হেডফোন ব্যবহার করি, তোমরা সবাই জানো, সব মোবাইল ফোনের সাথে একটা করে হেডফোন এখন এমপি3 দেওয়া থাকে। তারপর সিডি ডিভিডি যদি কেউ প্লেয়ার শুনতে চায়, এমপি3 বা এমপি4
ল্যাপটপ বা কম্পিউটারের সাথে ব্যবহার করা হয়। একাকি ব্যবহার করা হয় বলে এতে অন্যের বিরক্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই। মনে করো তুমি ক্লাস দেখছো, তোমার পাশে তোমার ছোট বোন বা ছোট ভাই ঘুমাচ্ছে, সে তার হয়তো ক্লাসে ডিস্টার্ব হবে, আর সাউন্ডটা শুনলে তার হয়তো বিরক্ত হবে, তার হয়তো ঘুমের সমস্যা হবে। এই কারণে তুমি কিন্তু হেডফোনটা কানে দিয়ে তুমি নিজেই শুধু শুনতে পারলা, বা অনেক সময় ক্লিয়ার শোনা যায়, যেটা এমনিতে নর্মাল সাউন্ডে ক্লিয়ার শোনা যায় না। তুমি যদি হেডফোন দাও তুমি অনেক কিন্তু ক্লিয়ার ভাবে কথাগুলো শুনতে পারবে। তবে হেডফোনের বহুল ব্যবহার, বিশেষ করে উচ্চ শব্দে বাজানো থেকে বিরত থাকা উচিত। যেখানে বলা হয়েছে যে আমরা অনেকে আছে একেবারে হাই ভলিউমে, মানে হেডফোন দিয়ে যত উচ্চ ভলিউম আছে সেই হাই ভলিউমে আমরা কিন্তু গান শুনি, এটা আমাদের কানের জন্য খুবই ক্ষতি, এটা কখনোই করবে না। ভলিউম সব সময় দেখবা, ভলিউম যখন তুমি হাই করতে যাবা তোমার মোবাইলে বা তোমার ল্যাপটপে ডেস্কটপে কিন্তু একটা মেসেজ আসে যে এই লেভেলের গান শোনাটা তোমার কানের জন্য ক্ষতি। ওই নোটিফিকেশনটা আসলেই সাথে সাথে সাউন্ডটাকে কমিয়ে দিবে, কারণ এর মানেই হলো এর বেশি ওই নোটিফিকেশনটা আসার পরেও যদি তুমি সাউন্ডটা বাড়াও, এটা কিন্তু তোমার কানের জন্য অনেক বেশি ক্ষতিকর, এবং একটা সময় গিয়ে কিন্তু কানে শুনবে না, কানের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হবে, তোমার শ্রবণ ইন্দ্রিয়ের মারাত্মক ক্ষতি হবে। তাহলে কি করতে হবে, অবশ্যই সাউন্ডের লেভেল সবসময় কমের মধ্যে রাখবে, বেশি অতিমাত্রায় সাউন্ড কখনোই হেডফোনে ব্যবহার করবে না। বর্তমানে তারবিহীন হেডফোন অনেকেই ব্যবহার করে, এছাড়া ব্লুটুথ বা ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে আমাদের শব্দ শোনায়। তোমরা অনেকেই জানো যারা মোটরসাইকেল চালায় বা যারা গাড়ি চালায় তারা কিন্তু ব্লুটুথ হেডফোন কানের মধ্যে দেয়, ছোট একটা হেডফোন কানে দিলে তার মোবাইলে যদি কল আসে সে কিন্তু ওই কানের ওই হেডফোন দিয়ে কথাও বলতে পারবে, কথা শুনতেও পারবে। এটা কিন্তু এখন একটা ভালো, এটা তারবিহীন বা ওয়াইফাই হেডফোন বলা হয়, ব্লুটুথ বা ওয়াইফাই হেডফোন। ঠিক আছে, এখন আসো আমরা আরেকটা দেখি, স্পিকার। ঠিক আছে, আচ্ছা স্পিকার, এই যে স্পিকারটা আর হেডফোনটার মধ্যে পার্থক্যটা কি? স্পিকারটা তুমি সবাই মিলে শুনতে পারবে অনেক জোরে সাউন্ড দিয়ে, যেমন বিয়েতে বা কোনো অনুষ্ঠানে বার্থডেতে আমরা কিন্তু স্পিকার ব্যবহার করি, কিন্তু হেডফোনটা তুমি শুধু নিরিবিলি, তুমি শুধু একা নিজেই শুনতে পারবে। মূলত এটাই হেডফোন এবং স্পিকারের মধ্যে পার্থক্য, অর্থাৎ স্পিকারটা উচ্চ স্বরে সবাই মিলে শুনতে পারবে, আর হেডফোন দিয়ে তুমি নীরবে একাকি শুধুমাত্র তুমি নিজেই শুনতে পারবে। ঠিক আছে, গান শোনার যন্ত্রগুলোর সাথে যা অবশ্যই সংযুক্ত থাকে তাই হলো স্পিকার। স্পিকার আমাদের সব ধরনের শব্দ শোনাতে পারে, এটি একটি আউটপুট ডিভাইস। মাল্টিমিডিয়া কম্পিউটারের অত্যাবশ্যকীয় যন্ত্র হলো স্পিকার। স্পিকার কম্পিউটারের ভিতরে স্থাপিত অবস্থায় থাকতে পারে, আবার বাইরে লাগানো যায়। যেমন আমাদের যে ল্যাপটপ, সেই ল্যাপটপের মধ্যে কিন্তু একটা স্পিকার ল্যাপটপের ভিতরেই দিয়ে দেওয়া থাকে, কিন্তু ডেস্কটপ কম্পিউটারে কিন্তু আসলে এইরকম স্পিকার থাকে না। এই জন্য ডেস্কটপ কম্পিউটারে দেখবা স্পিকার কানেকশন না থাকলে কিন্তু কোনো সাউন্ড ভালোভাবে তেমন একটা শোনা যায় না। থাকে কিছু কিছু ডেস্কটপে বিল্ট ইন ভাবে স্পিকার থাকে, কিন্তু কিছু কিছু ডেস্কটপে বিল্ট ইন ভাবে স্পিকার থাকে না। ঠিক আছে, আচ্ছা ভালো মানের শব্দ পেতে হলে আমাদের ভালো স্পিকার ব্যবহার করতে হবে। সাউন্ড কার্ড বা রিসিভার থেকে সৃষ্ট বিদ্যুতের তরঙ্গকে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গে রূপান্তরিত করা স্পিকারের কাজ। আমাদের প্রত্যেকটা কম্পিউটার বা ডেস্কটপে একটা সাউন্ড কার্ড আছে, সেই সাউন্ড কার্ডটা থেকে একটা তরঙ্গের সৃষ্টি হয়, সেই তরঙ্গটাকে আমাদের কানে শোনার উপযোগী শব্দে পরিণত করে কে, স্পিকার। এই কারণে আমরা কিন্তু স্পিকার ব্যবহার করি। ঠিক আছে, তাহলে স্পিকার সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা জানবো যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো মাল্টিমিডিয়া প্রজেক্টর। কারণ আমাদের স্কুলগুলোতে কিন্তু আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিই, এর জন্য তোমাদের এটা সম্পর্কে জানাটা দরকার, এবং তোমাদের অনেকের কৌতূহল আছে যে এটা কি, আলো বের হচ্ছে পর্দার মধ্যে, আমরা ছবি দেখতে পাচ্ছি, এটা কি জিনিস, এটা তোমাদের অনেকের কৌতূহল আছে। মাল্টিমিডিয়া প্রজেক্টর হলো একটা ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র। ইলেকট্রো অপটিক্যাল, ইলেকট্রো মানে সব বিদ্যুৎ বা কারেন্ট, আর অপটিক্যাল মানে হলো আলো, অর্থাৎ কারেন্ট, বিদ্যুৎ এবং আলো দুটা মিলেই কিন্তু এই যন্ত্রটা, এটাকে বলা হয় ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র। এর সাহায্যে কম্পিউটার বা অন্য কোনো ভিডিও উৎস থেকে নেওয়া ডাটা ইমেজে রূপান্তর করে। কোনো একটা, আমরা যখন কম্পিউটার চালাচ্ছি, সে কম্পিউটারের যে ভিডিওটা বা কম্পিউটারের যে ছবিটা, সেটাকে সে ডাটা ইমেজে পরিণত করে কে, প্রজেক্টর পরিণত করে। এই ইমেজ লেন্স পদ্ধতির মাধ্যমে বহুগুণে বিবর্ধিত করে দূরবর্তী দেওয়ালে বা স্ক্রিনে ফেলে উজ্জ্বল ইমেজ তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর। অর্থাৎ আমার এই ডেস্কটপের সাথে যদি, আমার এই ল্যাপটপের সাথে যদি আমি প্রজেক্টর কানেকশন দিয়ে দিই, তাহলে আমি এখানে ছোট ভাবে দেখছি, ছোট পর্দায় দেখছি, কিন্তু আমার এটাকে সে ডাটা ইমেজ হিসেবে তার এখানে নিয়ে, তার সামনে একটা ল্যান্স আছে, তোমরা দেখেছো অনেক সময় ঘুরাই, আমরা ঘুরিয়ে এটাকে আমরা সাইজটা ঠিক করি, ছোট করি, বড় করি। এই ল্যান্সটার মাধ্যমে আলোটাকে অনেক বেশি বড় করে ফেলে, বড় করে পর্দাটার মধ্যে সে আলোটা ফেলে, এবং তোমরা দূরের থেকে, মনে করো একটা ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে, তারাও কিন্তু সবাই মিলে একসাথে একটা ক্লাস করতে পারে, যেটা একটা ল্যাপটপ বা ডেস্কটপে কিন্তু করা সম্ভব না। তারপরে দেখো আধুনিক প্রজেক্টর গুলো ত্রিমাত্রিক ইমেজও
তৈরি করতে সক্ষম। 3D ছবিগুলো কিন্তু দেখানো সম্ভব। মাল্টিমিডিয়া প্রজেক্টর সাধারণত প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করা হয়। ক্লাসেও আমরা প্রেজেন্টেশনের কাজে আসলে ব্যবহার করি। এগুলো স্লাইড প্রজেক্টর বা ওয়েব হেড প্রজেক্টরের আধুনিক রূপ। এটি ডিজিটাল ইমেজকে যে কোনো সমতলে, হ্যাঁ এখানে একটা কথা তোমাকে আমি বলতাম, সেটা হচ্ছে সমতলে আলোটা ফেলতে হবে। উঁচু নিচু জায়গায় যদি আলোটা ফেলো বা একটা ময়লা বা ওয়ালটা পরিষ্কার নেই এরকম জায়গায় যদি আলো ফেলো তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এই জন্য কিন্তু এই পর্দাটা মূলত হয় সাদা এবং একদম সমতল, একদম মসৃণ দাগবিহীন হয় প্রজেক্টরের পর্দাটা। ঠিক আছে, আসো আমরা আরেকটু দেখি। হ্যাঁ, ডেস্কের উপর বড় করে ফেলতে সক্ষম। বিশেষ সভাকক্ষে ব্যবহারের জন্য এর উজ্জ্বল্য 1000 থেকে 4000 লুমেন্সের হতে পারে। এটি ল্যাম্পের ক্ষমতার উপর নির্ভর করে। অর্থাৎ যদি অনেক বড় স্ক্রিনে বা অনেক বড় কনফারেন্স হলের মধ্যে ব্যবহার করে তাহলে ওখানে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন প্রজেক্টর ব্যবহার করা প্রয়োজন। এলসিডি প্রজেক্টর গুলোর ল্যাম্প সাধারণত 4000 ঘন্টা ব্যবহারের পর পরিবর্তন করতে হয়। তার যে ল্যাম্পটা, এই যে ল্যাম্পটা ভিতরে আছে, এই যে এটা ল্যান্সটা এবং এটা ভেতরে যেটা সেটা হলো ল্যাম্পটা, তাহলে এই ল্যাম্পটা পরিবর্তন করা লাগে। এটা 4000 ঘন্টা ব্যবহারের পর কিন্তু পরিবর্তন করতে হবে। অনেক ধরনের প্রজেক্টর রয়েছে যা এলইডি প্রযুক্তি ব্যবহার করে। এগুলোর ল্যাম্প 20,000 ঘন্টা কাজ করতে পারে, তবে এগুলোর মূল্য তুলনামূলকভাবে অনেক বেশি। কম্পিউটার বা অন্য কোনো উৎস যেমন টেলিভিশন, সিডি, ডিভিডি প্লেয়ার ইত্যাদি থেকে ইমেজ নিয়ে তা এলসিডিতে সরবরাহ করে। এরপর ইমেজটি একটি লেন্সের মাধ্যমে সমতল পৃষ্ঠের উপর ফেলা হয়, যেটা আগেই বলেছিলাম। এই জন্য বড় কোনো আসবাবের প্রয়োজন পড়ে না। এলসিডি বা এলইডি প্রজেক্টর আকারে ছোট বলে খুব সহজেই বহনযোগ্য। তবে আমরা স্কুলগুলোতে আমরা সাধারণত এলইডি বা এলসিডি যে মনিটর ওগুলো আসলে ব্যবহার করে থাকি। বর্তমানে প্রজেক্টর একদম ছোট পকেট প্রজেক্টর বলে একটা প্রজেক্টর এখন বাজারে পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের ফোনগুলো ব্যবহার করা যায়। তবে এগুলো কিন্তু বড় প্রজেক্টরের মতো এতটা বড় করে প্রদর্শন করতে পারে না। ছবি বা ভিডিও এত বড় আকারে প্রদর্শন করতে পারে না। যেহেতু এটা পকেট প্রজেক্টর সেহেতু এটা অল্প পরিসরে অল্প জায়গার মধ্যে কিন্তু আলো ফেলতে পারে বা আমাদেরকে ছবি অথবা ভিডিও দেখাতে পারে। ঠিক আছে, তাহলে আসো আজকে আমাদের ক্লাসটা কিন্তু এখানে শেষ। আমরা কিন্তু আউটপুট ডিভাইস সম্পর্কে আজকে আমরা বিস্তারিত করেছি তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে। তো আরেকদিন আমি তোমাদের মেমোরি ডিভাইস বা তোমাদের আরো যে আছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এগুলো সম্পর্কে আমরা আরো একটু বিস্তারিত পড়বো। তো তোমরা ভালো করে যদি বাসায় রিডিং করো তাহলে তোমরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানবে। আর তোমাদের যেহেতু সপ্তম শ্রেণীতে 25 নম্বরের এমসিকিউ এবং 25 নম্বরের ব্যবহারিক শুধুমাত্র আছে, তাহলে 25 নম্বরে বহু নির্বাচনের জন্য বইটা ভালোভাবে রিডিং করলেই কিন্তু যথেষ্ট। এখানে ভালো নাম্বার পাওয়া অনেক সহজ। ঠিক আছে, তো সবাই তোমরা ভালো থেকো। সামনে আবার তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করবো। তো সবাই ভালো